স্বাগতম সবাইকে এসপি কোচিং এ। প্রতিদিনের মতো আজকেও আমাদের ধারাবাহিক ক্লাস ফিনান্স এবং ব্যাংকিং এর উপর। তো ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্টদের জন্য আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো যারা এই ক্লাসে জয়েন হচ্ছে সবাই একটু মেনশন করে দাও তোমাদের ফ্রেন্ডদেরকে, আর একটু গ্রুপে তোমাদের প্রোফাইলে একটু শেয়ার করে রাখো। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিই, আর একটু মেনশন করে দিই যাতে সবাই জয়েন হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে আমাদের শরীফ স্যার ক্লাস শুরু করবে। একটু আমাকে ক্লিয়ার করবা যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যদি ক্লিয়ার থাকে স্যার ক্লাস শুরু করবে। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু কমেন্ট করলে কেউ আমরা একটু শিওর হতে পারবো। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার, ওকে, ঠিক আছে। স্বাগতম সবাইকে। আজকে আমরা আর্থিক বাজারের আইনগত দিকের লাস্ট পার্ট, যে বিভিন্ন প্রকার আইন নিয়ে কথা বলবো। অর্থায়ন সম্পর্কিত এবং অর্থায়নের সঙ্গে যুক্ত, ব্যবসায়ী সঙ্গে যুক্ত বিভিন্ন আইন নিয়ে আজকে কথা বলবো। তো এক ঝলকে আমরা দেখব যে আইনগুলো আছে অর্থায়নের সঙ্গে সম্পর্কিত, ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কিত, এই আইনগুলো সম্পর্কে একটু দেখি। প্রথমে আমি কিন্তু সাল অনুযায়ী এগুলো কিন্তু এই যে এই স্লাইডটা একটু সবাই স্ক্রিনশট নিয়ে রাখবো শুরুতে, কারণ হলো এখান থেকে এমসিকিউ পাবো, আমরা ক নাম্বার প্রশ্ন পাবো, এমসিকিউ পাবো এই চ্যাপ্টারের। প্রথমে দেখি, আমরা বললাম যে হস্তান্তরযোগ্য দলিল আইন 1881, এরপরে অংশীদারি আইন 1932, বিভিন্ন প্রকার আইন, এগুলোর একেবারে সাল সহ আমি সিরিয়াল করে দিয়েছি এখানে। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রক আইন 1947, এরপর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ 1969, ব্যাংক কোম্পানি আইন 1991, আর্থিক প্রতিষ্ঠান আইন 93, এরপর কোম্পানি আইন 94, মানি লন্ডারিং প্রতিরোধ। মানি লন্ডারিং মানে হচ্ছে অর্থ পাচার করা, হ্যাঁ, এক দেশ থেকে অর্থ পাচার করে নিয়ে যাওয়া, বাইরের দেশে অবৈধভাবে অর্থগুলা ট্রান্সফার করে দেওয়া। তাহলে এই মানি লন্ডারিং আইন প্রতিরোধ আইন 2002 সালে হয়েছে, কিন্তু কার্যকর করা হয়েছে 2003 সাল থেকে। এরপর ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2006, লাস্ট ওয়ান বলতেছে কি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010। এই যে সালগুলো এখানে দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ সাল, এবং খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের ক নাম্বার আর হচ্ছে কি এমসিকিউর জন্য। এগুলো একটু স্ক্রিনশট নিয়ে আমরা এগুলো মুখস্থ রাখবো, কারণ এগুলোর প্রয়োজন আছে। আচ্ছা, এখন এই আইনগুলো নিয়ে আমি একটু কথা বলবো। প্রথমে আসি হস্তান্তরযোগ্য দলিল আইন 1881-তে। আচ্ছা, হস্তান্তরযোগ্য দলিল আইন 1881-তে আসি। হস্তান্তরযোগ্য দলিল মানে কি? যে যে
দলিলগুলা আমরা এক হাত থেকে অন্য হাতে হস্তান্তর করতে পারি সহজেই। তাহলে দেখো, প্রথমেই পাচ্ছি আমরা ব্যাংকের চেক, তারপর হচ্ছে বিনিময় বিল, তারপর হচ্ছে অঙ্গীকারপত্র। এই তিনটাই হচ্ছে মোটামুটি বহুল ব্যবহৃত হস্তান্তরযোগ্য দলিল। তো এগুলোকে আমরা হস্তান্তরযোগ্য দলিল বলতেছি। ঠিক আছে, এইসব দলিল লেখা বা তৈরি করা। এখন আইন কি নিয়ে কথা বলতেছে দেখো, আইন বলতেছে কি এইসব দলিল লেখা, তৈরি করা, বৈধভাবে হস্তান্তর করা, এগুলোর মাধ্যমে দেনা পাওনা পরিশোধ করা, এগুলো প্রত্যাখ্যান হওয়া, তারপর হস্তান্তরের ক্ষেত্রে প্রতারণা করা, এইসব বিষয়সমূহ সম্পাদন নিয়ন্ত্রণ করা হয় হস্তান্তরযোগ্য দলিল আইনের মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলা। তাহলে হস্তান্তরযোগ্য দলিল মানে আমি প্রথমে কি বলতেছি, এক হাত থেকে যেটা অন্য হাতে হস্তান্তর হয়। যেমন আমরা চেকের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করি, ব্যবসায়ীরা চেকের মাধ্যমে আমরা লেনদেন করে থাকি। তাহলে মুদ্রার পরিবর্তে কিন্তু এটা ব্যবহৃত হচ্ছে, হস্তান্তর হচ্ছে সহজেই। বিনিময় বিল, আমরা প্রাপ্য বিল, প্রদেয় বিল সম্পর্কে জানি। ঠিক আছে, এগুলোও কিন্তু হস্তান্তর হয় ব্যাংকে, এগুলো ভাঙানো যায়। অঙ্গীকারপত্র, এটাও কিন্তু হস্তান্তর হয়। তাহলে এই দলিলগুলা লেখা, তৈরি করা, বৈধভাবে হস্তান্তর করা, এই সমস্ত বিষয় নিয়ে এই আইনটা কথা বলতেছে। এবং এই আইনটা কত সাল থেকে আছে? 1881 সাল থেকে। ঠিক আছে, এরপরে দেখব অংশীদারি আইন 1932। 1932 সালের অংশীদারি আইন অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছে। তাহলে প্রথমে একটু দেখি অংশীদারি কারবারের পরিচালনা, কিভাবে পরিচালিত হবে ব্যবসাটা, অংশীদারদের অধিকার ও দায়িত্ব নির্দিষ্টকরণ, কে কোন দায়িত্ব পালন করবে, ঠিক আছে, কার কতটুকু অধিকার আছে এই বিষয়ে নির্দিষ্ট করা, এরপর মুনাফা কিভাবে বন্টন হবে, তারপর তৃতীয় পক্ষের সাথে অংশীদারদের সম্পর্ক কেমন হবে। তৃতীয় পক্ষ মানে হচ্ছে যারা পণ্য সরবরাহ করতেছে, ক্রেতা পক্ষ যারা আছে এরা। এরপরে নতুন অংশীদার কিভাবে গ্রহণ করা হবে, পুরাতন অংশীদার কিভাবে অবসরে যাবে, এরপর প্রতিষ্ঠানের বিলোপ সাধন কিভাবে হবে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলা নিয়ে কি হচ্ছে, এই বিষয়গুলা নিয়ে কথা বলতেছে অংশীদারি আইন 1932। যেমন একটা বিষয় উদাহরণ দিই, যেমন বিলোপ সাধন। বিলোপ সাধনের 5টা বিলোপ সাধন আছে। বিলোপ সাধন কিন্তু ধারা 39, 1932 সালের আইনের ধারা 39-এ বিলোপ সাধন নিয়ে কথা বলা হয়েছে। ঠিক আছে, বিলোপ সাধন আবার 5 ভাগে বিভক্ত করেছে। তাহলে এগুলো 5টা আবার এক একটা সিরিয়াল, 40, 41, 42, 43, 44। তাহলে প্রথমটা হয় সকলের সম্মতিক্রমে বিলোপ সাধন, বাধ্যতামূলক বিলোপ সাধন, বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিলোপ সাধন, তারপরে আদালতের মাধ্যমে বিলোপ সাধন, আচ্ছা। তাহলে এইভাবে করে যাচ্ছে। দেখো, বিলোপ সাধনের আদালতটা হচ্ছে আচ্ছা। তাহলে দেখি একটু খেয়াল করি। তাহলে এভাবে করে একটা আইন আমাদের একটা আইন যাচ্ছে। যেমন বিলোপ সাধনের বললাম কি এই ধারা অনুযায়ী একটা আইন যাচ্ছে। এগুলো সবগুলো 1932 সালের ধারা। 1932 সালের আইনের ধারা অনুযায়ী একটা ধারা এখানে আমরা পাবো। 39 ধারায় বিলোপ সাধন নিয়ে কথা বলেছে, 40 ধারা একটা, 41 ধারা একটা, 42 ধারা একটা, 43, 44 এভাবে করে সিরিয়াল গেল। ঠিক আছে, এরপরে এগুলো একটা কিন্তু আইনের ধারা, সবগুলো হচ্ছে 32 সালের আইনের ধারা। ঠিক আছে, তাহলে এই যে আইনগুলো আছে অংশীদার সম্পর্কিত যেসব আইন আছে সবগুলো আমরা পাবো 1932 সালের অংশীদারি আইন দ্বারা। ঠিক আছে, এরপরে আসি একটু বৈদেশিক নিয়ন্ত্রণ আইন, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রক আইন একটু দেখি। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটু খেয়াল করি। 1974 সালের 11ই মার্চ এই আইনটি প্রণয়ন করা হয়। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে আইনটা,
1900, এটা বোধহয় একটু টাইপিং মিস্টেক হয়েছে, একটু রাখি। হ্যাঁ, এটা একটু 47 হবে। আচ্ছা, দেখি একটু। 1947 সালে 11ই মার্চ এই আইনটি প্রণয়ন করা হয়। বৈদেশিক মুদ্রা, তাহলে বৈদেশিক মুদ্রার বিনিময় হচ্ছে কিসে কিসের দিকে একটু। বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ রৌপ্য এর আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণের জন্য এই আইনটি তৈরি করা হয়েছে। মূল বিষয় হচ্ছে এটা, বৈদেশিক মুদ্রা স্বর্ণ রৌপ্য এর আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণের জন্য এই আইনটি তৈরি করা হয়েছে। এছাড়াও এই আইনের মাধ্যমে যেসব বিষয় আমরা দেখতে পাচ্ছি, একটু দেখি কি কি বিষয় দেখতেছি। প্রথমে হচ্ছে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের জন্য অনুমোদিত ডিলার নিয়োগ। এই আইনের আন্ডারে এই কাজগুলো হয়। এটা তো মূল কাজ, এটার সাথে এগুলো হবে। দেখো, বৈদেশিক মুদ্রার মজুত করা, এরপর ক্রয় বিক্রয় নিয়ন্ত্রণ করা, আমদানিকৃত পণ্যের জন্য বৈদেশিক মুদ্রা পরিশোধ নিয়ন্ত্রণ, এরপর বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষা, চিকিৎসা প্রভৃতি যে কোনো প্রয়োজনে বৈদেশিক মুদ্রা ক্রয়ের উপর নিয়ন্ত্রণ আরোপ। তাহলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছে আমার বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রক আইন 1947। আচ্ছা, এরপরে আসি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ। ঠিক আছে, এটা 1969। দেখি, বাংলাদেশের বিধিবদ্ধ সংস্থা হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আমরা গত ক্লাসে কথা বলেছিলাম বিএসইসি নিয়ে। আচ্ছা, বাংলাদেশে পুঁজি বাজার নিয়ন্ত্রণ করে। মূলধন বাজারে নিয়োজিত বিভিন্ন পক্ষসমূহের কার্যাবলী নিয়ন্ত্রণ। এই দেখো একটু, বিভিন্ন পক্ষের কার্যাবলীটা নিয়ন্ত্রণ করছে। তারপর বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ আইনটি তৈরি করা হয়েছে। এই দুইটা বিষয় মাথায় রাখবো। একটা হচ্ছে কি, মূলধন বাজারে নিয়োজিত বিভিন্ন পক্ষসমূহের কার্যাবলী নিয়ন্ত্রণ করতেছে, আর একটা বিষয় হচ্ছে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করতেছে। আচ্ছা, এই আইনটির প্রধান উদ্দেশ্য একটু দেখি। প্রধান উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি। প্রথমেই আসছে কে, বিনিয়োগকারীদের কি করা, স্বার্থ রক্ষা করা। এরপর আসছে স্টক এক্সচেঞ্জ নিবন্ধন, এরপর আসছে স্টক এক্সচেঞ্জ, ডিলার, ব্রোকার, তারপর বিনিয়োগ পরামর্শদাতা, মার্চেন্ট ব্যাংক এবং পুঁজিবাজারের সাথে জড়িত অন্যান্য পক্ষসমূহের কর্মকাণ্ডের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ। ঠিক আছে, এগুলো সবগুলো ওরা নিয়ন্ত্রণ করতেছে এই অধ্যাদেশ অনুযায়ী। এরপরে মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার ইস্যু সমূহ অনুমোদন ও নিয়ন্ত্রণ। শেয়ার ইস্যু একটা প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহের জন্য যে শেয়ার ইস্যু করতেছে, এগুলোর অনুমোদন ও নিয়ন্ত্রণ হয় যে এই অধ্যাদেশের মাধ্যমে। এরপর সিকিউরিটিজ সমূহের অবৈধ লেনদেনের উপর বিধিনিষেধ। অবৈধ লেনদেন যদি হয়ে থাকে এর উপর বিধিনিষেধ আরোপ করবে, আবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মূলধন বাজারে যাবতীয় লেনদেন সমূহের স্বচ্ছতা নিশ্চিতকরণ করবে। তার মানে মূলধন বাজারের যে দুইটা উপাদান আমরা গত ক্লাসে বলেছিলাম, একটা হচ্ছে বিশেষ করে শেয়ার বাজারটা, এই শেয়ার বাজারটা নিয়েই এই অধ্যাদেশটা কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, এই যেখানে বললাম মূলধন সংগ্রহের জন্য কি শেয়ার ইস্যু সমূহ অনুমোদন ও নিয়ন্ত্রণ করা, তারপর বিভিন্ন বিধিনিষেধ, তাহলে এই শেয়ার বাজারটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতেছে, পরিচালিত হচ্ছে এই অধ্যাদেশ দিয়ে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যাই এবার আসি ব্যাংক কোম্পানি আইন। ব্যাংক কোম্পানি আইনটা দেখি যে 1991 সালের 4 মে, মানে 4 মে এই আইনটি প্রবর্তন করা হয়। বাংলাদেশে অবস্থিত সকল বাণিজ্যিক ব্যাংকের কি কি বিষয় নিয়ে আলোচনা করছে একটু দেখো। ব্যাংক কোম্পানি 1991 কি কি বিষয় নিয়ে আলোচনা করছে দেখো। বাংলাদেশে অবস্থিত সকল বাণিজ্যিক ব্যাংকের প্রথমে গঠন আসছে, ব্যবসায়িক কার্যক্রম, পরিচালক নির্বাচন করা, লভ্যাংশ প্রদান করা, বিনিময়যোগ্য সম্পদ সংরক্ষণ করা, হিসাব বিবরণী প্রণয়ন করা, প্রকাশ করা, নিরীক্ষা, বাংলাদেশ ব্যাংকের নির্দেশদানের ক্ষমতা, তারপর অবলোপন, এরপর হচ্ছে ব্যাংক ব্যবসায় স্বচ্ছতা নিশ্চিত করা। ব্যাংকিং কোম্পানি আইন 1991 নির্দেশনা মেনে চলতে হয়। আচ্ছা, এই সমস্ত কাজের জন্য ঠিক আছে এই আইনটা মেনে চলতে হবে, মাস্ট একেবারে। ঠিক আছে, এই আইন 1991 এর আইনের মধ্যে
সবকিছু বলা আছে। একটা ব্যাংক, একটা বাণিজ্যিক ব্যাংক কিভাবে কিভাবে গঠন থেকে শুরু করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা থেকে শুরু করে লভ্যাংশ দেওয়া থেকে শুরু করে তারপর বিনিময়যোগ্য যেসব সম্পদ আছে সেগুলো সংরক্ষণ করা থেকে শুরু করে তারপর হচ্ছে হিসাব বিবরণ প্রণয়ন, তারপর প্রকাশ করা, নিরীক্ষা অডিট করা, হ্যাঁ, তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ দানের ক্ষমতা, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতেছে ব্যাংকিং কোম্পানি আইন 1991। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ব্যাংক ছাড়া আর্থিক লেনদেন করে এরকম আরো প্রতিষ্ঠান আছে। ঠিক আছে, এগুলোকে বলতেছে আর্থিক প্রতিষ্ঠান। তো এদের জন্য একটা আইন আছে 1993। দেখো, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়। নন ব্যাংকিং মানে ব্যাংকের মতো কাজ, মানে ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত নয় কিন্তু কাজগুলো ব্যাংকের মতো করতেছে, তখন তাকে আমরা নন ব্যাংকিং প্রতিষ্ঠান বলতেছি। দেখো, ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, তারপর গৃহ নির্মাণের ক্ষেত্রে ঋণ দান করে এমন প্রতিষ্ঠান এবং ইজারা ব্যবসায় নিয়োজিত প্রতিষ্ঠান সমূহকে আর্থিক প্রতিষ্ঠান বলা হয়। কি বলেছে আমি আবার খেয়াল করো, ব্যবসায়ী বাণিজ্যের ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, গৃহ নির্মাণের ক্ষেত্রে ঋণ দান করবে, মানে এদের কাজটা অনেকটা ব্যাংকের মতো। ব্যাংক যেভাবে ঋণ দান করে এরাও সেভাবে ঋণ দান করবে। ঠিক আছে, তার মানে এরা হচ্ছে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। মাথায় রাখবো, সিকিউরিটি কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, ব্যাংকিং প্রতিষ্ঠানের পাশাপাশি নন ব্যাংকিং প্রতিষ্ঠান বলতে পারে এটা কোন ধরনের প্রতিষ্ঠান। ঠিক আছে। আচ্ছা, আবার মূলধন বাজারের শেয়ার, ঋণপত্র প্রভৃতি সিকিউরিটি ক্রয় বিক্রয়ে সহযোগিতা করবে এরা, অবলেখকের কাজ করে আর কি। ঠিক আছে, এরকম স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংক সমূহকেও, স্টক ব্রোকার মানে অবলেখক, অবলেখক সম্পর্কে তো আমরা জানি। আচ্ছা, এবং মার্চেন্ট ব্যাংক সমূহকেও আর্থিক প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়। ঠিক আছে, তার মানে ব্যাংক ছাড়া, এক কথায় বলতে গেলে ব্যাংক ছাড়া যেসব প্রতিষ্ঠান ব্যাংকের মতো কাজ করে অর্থায়ন নিয়ে, তাদেরকে আমরা নন ব্যাংকিং প্রতিষ্ঠান বলতেছে, যেগুলোকে আর্থিক প্রতিষ্ঠান নামে ঘোষণা করতেছে। আচ্ছা, এরপরে আসি কোম্পানি আইন। কোম্পানি সম্পর্কে তো জানি, কোম্পানি নিয়ে বললে তো অনেক কথাই আসবে। এখন কোম্পানি আইন একটু করে দেখি। কোম্পানি আইন 1994 কি বলতেছে? প্রণীত 1913 সালের সংশোধিত রূপ হচ্ছে 1900 ব্যাংক কোম্পানি আইন 1994। এই আইনটা আগে ব্রিটিশ আমলে 1913 সালে এই আইনটা করা হয়েছিল, এটা সংশোধিত করায় নতুন করে 1994 এর যে রুলস গুলো আছে, আইনগুলো আছে, এগুলো এখন বর্তমানে প্রচলিত আছে। দেখো এখানে কি কি আছে, দেখো কোম্পানির গঠন, নিবন্ধন, মূলধন সংগ্রহ কিভাবে করবে, শেয়ার হোল্ডারদের কি কি অধিকার থাকবে, তারপর পরিচালক নির্বাচন, তারপর সভা অনুষ্ঠান, চুক্তি সম্পাদন কিভাবে হবে, তারপর হিসাব ব্যবস্থাপনা কিভাবে হবে, পরিদর্শন, নিরীক্ষা, অবলুপ্তি, অবলুপ্তি মানে বন্ধ হয়ে যাওয়া, পাওনাদারদের দায় পরিশোধ কিভাবে হবে, যাবতীয় বিষয় এই আইনটাতে, এই আইনের আলোকে সম্পাদিত হয়। ঠিক আছে, মানে এক একটা আইন কিন্তু এক একটা সেক্টর আলাদা আলাদা করে আলোচনা করতেছে এবং এগুলা মান্য করেই চলতে হয় প্রত্যেকটা কাজ। আচ্ছা, মানি লন্ডারিং। মানি লন্ডারিং নিয়ে আমি শুরুতে একটু করে বলেছিলাম, অর্থ পাচার করা, অবৈধভাবে অর্থ পাচার করে দেওয়া। এই যে বৈধ নিয়মের বাইরে বা অবৈধ পন্থায় যখন সম্পদ অর্জন করা হয়, এক দেশ থেকে অন্য দেশে অবৈধ পদ্ধতিতে অর্থ প্রেরণ করা হয়, সেই সেটাকে মানি লন্ডারিং বলা হয়। আচ্ছা, তাহলে আমি শুরুতেই বলেছি যেটা, যে এক দেশ থেকে অন্য দেশে অবৈধভাবে, অবৈধ পদ্ধতিতে অর্থ কি করা, প্রেরণ করা, তাকে মানি লন্ডারিং বলতেছি। অবৈধ লেনদেনের ফলে সরকার কর থেকে বঞ্চিত হয়, সবচেয়ে মূল বিষয় হচ্ছে এটা, অবৈধ লেনদেন করতেছে, এটার কারণে সরকার ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে। তাই মানি লন্ডারিং বন্ধের জন্য এবং প্রয়োজনীয় ক্ষেত্রে শাস্তি প্রদানের জন্য এই আইনটি প্রণীত হয়। আচ্ছা, এটা বন্ধ করার জন্যই, এই যে অর্থ পাচার, এটা বন্ধ করার জন্য এই আইনটা প্রণয়ন করা হয়েছিল। মানি লন্ডারিং প্রতিরোধ আইন রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে 2002 সালের এপ্রিলের 5 তারিখে এবং কার্যকর হয় 2003 সালের 1 মে থেকে। হ্যাঁ, 1 মে থেকে। এটা আবার দেখিও একলা মে বলিও না। ঠিক আছে, তোমরা যেভাবে একলা বৈশাখ উদযাপন করেছো, এটা সেভাবে একলা মে বলিও না, 1 মে। আচ্ছা, এরপরে যাই ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আচ্ছা, যেগুলো ক্ষুদ্র প্রতিষ্ঠান ওগুলার ঋণ দান করবে, এদের
পরিচালনা করবে। দেখো একটু কি বলতেছে। ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন হলো বাংলাদেশে ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রণীত একটি বিশেষ আইন। মূলত এই আইনটি বাংলাদেশে ক্ষুদ্র ঋণ খাতে সুশাসন প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষায় কাজ করে। এই দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষার জন্যই এই নিয়মটা করছে। আচ্ছা, এটা থেকে সিকিউ আসতে পারে, উদ্দীপক আসতে পারে, যে এই যে দরিদ্র জনগোষ্ঠীর জন্য এক ধরনের ক্ষুদ্র ঋণ ব্যবস্থা আছে এবং এটা নিয়ন্ত্রণ করার জন্য সরকার এক পক্ষকে দায়িত্ব দিল। এখন কথা হচ্ছে, প্রশ্ন করতে পারে সরকার কাদেরকে দায়িত্ব দিয়েছে, তাহলে আমাকে বলতে হবে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে দায়িত্বটা দিয়েছে। এবং এটা যদি পরিচালনা থেকে শুরু করে যা যা আছে, কোন আইনটা মেনে চলবে প্রশ্ন যদি আসে, তখন আমি বলবো ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2006। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010 একটু আসি। দেখো, দেশের অর্থনীতি একটি বড় খাত হলো বীমা ব্যবসায়। বীমা ব্যবসায়ের ক্ষেত্রে বীমা কোম্পানির নিবন্ধন, এই যে আইনের মধ্যে, কর্তৃপক্ষ আইনের মধ্যে কি কি আছে দেখো। বীমা কোম্পানির নিবন্ধন, বীমা প্রিমিয়ামের হার নির্ধারণ, কি কত প্রিমিয়াম দিবে, অনেকটা ডিপিএস বা মাসে হোক বছরে হোক, ডিপিএস এর মধ্যে একটা টাকা জমা দিতে হবে প্রিমিয়াম হিসেবে, যেটাকে প্রিমিয়াম বলতেছে। ঠিক আছে। মেয়াদ শেষে জীবন বীমার ক্ষেত্রে অনেক সময় মেয়াদ শেষে পাওয়া যায়, কিন্তু মনে করো অনেকগুলো বীমা আছে, মেয়াদের আগে দুর্ঘটনা ঘটলে তখন কিন্তু পুরো টাকাই বীমা কোম্পানি ব্যাক করে। ঠিক আছে। তাহলে এই বীমাটা চালানোর জন্য অবশ্যই একটা প্রিমিয়াম দিতে হয়। তাহলে প্রিমিয়ামের হারটা কেমন হবে, তারপর হচ্ছে বীমা ব্যবসায়ী মূলধন সংগ্রহ কিভাবে করবে, জামানত সংরক্ষণ কিভাবে করবে, হিসাব প্রণয়ন কিভাবে করবে, পলিসি হোল্ডারদের দাবিটা পরিশোধ কিভাবে করতেছে, ঠিক আছে, যারা বীমা করেছে তাদের দাবিটা কিভাবে পরিশোধ করতেছে, এরপর ঋণ অগ্রিমের প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ, তারপর হচ্ছে বীমাকারীর সম্পদ সংরক্ষণ পদ্ধতি, বিরোধ নিষ্পত্তি করা, বিভিন্ন ধরনের ঝামেলা নিষ্পত্তি করবে, লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ, এগুলা নিয়ে সুস্পষ্ট ধারণা দিচ্ছে এখানে এই আইনটাতে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাইলে আমাদের মূলত, আমি আবার একটু প্রথম স্লাইডটাতে যাচ্ছি, আমাদের মূলত যে আইন নিয়ে কথা বলছি, এই আইনগুলা নিয়ে এতক্ষণ আমি কথা বলছি। তাহলে আরেকটু করে দেখো সবাই। হস্তান্তরযোগ্য দলিল আইন 1881, অংশীদার 1932, তারপর বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রক আইন 47, সিকিউরিটি এক্সচেঞ্জ অধ্যাদেশ 69, ব্যাংক কোম্পানি আইন 91, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক ছাড়া যেসব প্রতিষ্ঠান আছে আর্থিক প্রতিষ্ঠান, এগুলো 1993, কোম্পানি বড় যৌথ মূলধনী কোম্পানি আছে এদের আইন হচ্ছে 1994, মানি লন্ডারিং প্রতিরোধ, অর্থ পাচার করা বাইরের দেশে অবৈধভাবে, এটা 2002 সালে হয়েছিল, কিন্তু কার্যকর হয়েছে 2003 সালে 1 মে থেকে। ঠিক আছে। এরপর ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ 2006, আর লাস্ট ওয়ান আমরা পাইছি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010। আচ্ছা, এখন আমরা যাব আইন প্রণয়নের একটা প্রক্রিয়াতে যাই। আচ্ছা, আইন প্রণয়নের একটা প্রক্রিয়ায় যাই। আইন প্রণয়নের প্রক্রিয়া বলতে, আমি একটা আইন প্রণয়ন করতে যাব, বা সরকার একটা আইন প্রণয়ন করতে যাবে, বা কেউ একজন একটা আইন প্রণয়ন করতে বললো, তো এটার মূলত কোনো একটা আইনের প্রণয়নটা কিভাবে হচ্ছে, প্রসেসিংটা কিভাবে হচ্ছে একটু দেখবো সবাই। যে কোনো একটা আইন, মনে করো আমি একটা আইন করতে যাচ্ছি যে আগামীকাল থেকে যারা অনলাইন ক্লাস করবে না তাদেরকে একটা জরিমানা করা হবে, এরকম ট্যাক্সের একটা আইন মনে করো। তাহলে আমি প্রথমে করলাম কি, ওই আইনটার একটা প্রস্তাবনা লিখলাম। ঠিক আছে, খসড়া, প্রথমে প্রস্তাবনা লিখবো,
প্রস্তাবনাটা লেখার পরে, প্রস্তাবনা তৈরি করার পরে আমি এটার একটা ড্রাফট করব। ড্রাফট করার পর, খসড়া করার পরে আমি এটা কোথায় জমা দিব? আইন মন্ত্রণালয়ে জমা দিব। এখন মন্ত্রণালয়ে জমা যাবে, ওরা সবকিছু যাচাই বাছাই করবে যে না, অনলাইন ক্লাসটা স্টুডেন্টের ভালোর জন্য করানো হচ্ছে, ঠিক আছে, এরকম একটা জরিমানা করা যায়, ঠিক আছে। তখন আইন মন্ত্রণালয় করবে কি, মন্ত্রী পরিষদে এটা প্রেরণ করে দিবে। তো মন্ত্রী পরিষদে সবাই মিলে বসে ডিসাইড করবে যে না, ঠিক আছে, এটা একটা ভালো সিদ্ধান্ত, এই আইনটা একটা ভালো একটা আইন হচ্ছে, এটাকে অবশ্যই কি করা যায়, অ্যাপ্রিসিয়েট করে ওরা করবে কি, সংসদে বিল আকারে উপস্থাপনের জন্য দিয়ে দিবে। ঠিক আছে, বিল আকারে উপস্থাপন হবে, এরপরে সংসদীয় স্থায়ী কমিটিতে যাবে। এরপরে একটু দেখো, রাষ্ট্রপতি যখনই এটা সাইন করে দিবে, মনে করো রাষ্ট্রপতি একটা সাইন করে দিল, তখনই রাষ্ট্রপতি সাইন করে দেওয়ার সাথে সাথে এটা বিল আকারে চলে আসবে, এবং কালকে থেকে ডকুমেন্ট আকারে কি হয়ে যাবে, আমরা নোটিশটা দিয়ে দিব যে আগামীকাল থেকে বা 1 তারিখ থেকে যারা অনলাইন ক্লাস করবে না তাদের জন্য একটা জরিমানার ব্যবস্থা, এই ধরনের একটা আইন আমি চাইলে প্রবর্তন করে ফেলতে পারবো। তাহলে একটু দেখো, প্রথমে প্রস্তাবনা তৈরি, এরপর ড্রাফট তৈরি করে আমি আইন মন্ত্রণালয়ে দিব, এরপর মন্ত্রী পরিষদে যাবে, এরপরে হচ্ছে মন্ত্রী পরিষদে যাওয়ার পরে একটু কারেকশন হবে, এরপরে সংসদ স্থায়ী কমিটির কাছে যাবে, সংসদ স্থায়ী কমিটি থেকে সংসদে বিল আকারে উপস্থাপন হবে। ইদানিং তো আমরা সংসদ দেখতেছি না, ওখানে যে বলে না, কোন একটা প্রস্তাবনা সংসদের সামনে উপস্থিত সবাইকে নিয়ে মতামত নেওয়া হয়, যে এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন, প্রস্তাবের বিপক্ষে যারা আছেন তারা না বলুন, এই ধরনের একটা কি ওদের থেকে মতামত নেওয়া হয়। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দই যুক্ত হয়েছে বলে প্রস্তাবটা গৃহীত হয়, আর যদি সবাই সমস্যাটা না বলে তাহলে না দই যুক্ত হয়েছে বলে প্রস্তাবটা প্রত্যাখ্যান করা হয়। তাহলে এভাবে করে প্রস্তাবটা যদি গৃহীত হয় তখন রাষ্ট্রপতির একটা অনুমোদন আছে, সাইন করে দিয়ে গেজেট আকারে প্রকাশ করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আইন প্রণয়নের প্রক্রিয়া, এই জিনিসটা গুরুত্বপূর্ণ আছে, এটা একটু দেখে নিব। আচ্ছা, এখন আসি আর্থিক বাজারের নিয়ন্ত্রক সংস্থা সমূহ। আর্থিক বাজার নিয়ন্ত্রক সংস্থা সমূহ চারটা, 4জনকে আমরা একটু মনে রাখবো। ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সচ্ছলতা বীমা উন্নয়ন কর্তৃপক্ষ, হ্যাঁ, এই যে এই চারটা, আমরা চারটা বিষয় একটু মাথায় রাখবো। প্রথমে আমরা পাচ্ছি বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক পুরা ব্যাংক সাম্রাজ্যের অভিভাবক। ঠিক আছে, দেখো, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের উৎপত্তির সাথে সাথে 1972 সালে 26শে মার্চ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির আদেশে 1972 সালে 127 নং অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এরপরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, একটু আগে এটা নিয়ে কথা বলেছি অনেকগুলা। বাংলাদেশের শেয়ার বাজার, পুঁজিবাজার বা মূলধন বাজারকে সুষ্ঠুভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করার লক্ষ্যে 1993 সালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইনের আওতায় 8ই জুন 1993 সালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এরপরে দেখব বীমা উন্নয়ন ও কর্তৃপক্ষ, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তাহলে 26শে জানুয়ারি 2011 সালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়। এরপরে আসলো ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ। ক্ষুদ্র ঋণ নিয়ে একটু আগে বলেছি, এটা দেখো, বাংলাদেশ ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমের দক্ষ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে 2006 সালে ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়। আচ্ছা, এদের কাজ হচ্ছে কি, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। এই চারটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখবো। এই সংস্থাগুলো থেকে কিন্তু সিকিউ প্রশ্ন পাবো, একটু পরে আমরা সিকিউতে যাব, ওখানের মধ্যে কিন্তু 2টা টপিক নিয়ে ওখানে কথা বলবে, 2-3টা টপিক নিয়ে, একটু স্ক্রিনশট নিয়ে রাখবো। আচ্ছা,
এখন দেখি প্রথমটাতে আমি একটু বলি, দেখি কারা কারা উত্তর দিতে পারবো। বেঙ্গল ক্যাপিটাল লিমিটেড শিল্প বাণিজ্য কৃষি গৃহায়ণ খাতে ঋণ প্রদানের পাশাপাশি মার্চেন্ট ব্যাংকিং এবং ভেঞ্চার ক্যাপিটাল অর্থায়ন কার্যাবলী সম্পাদন করে থাকে। ব্যবসায়িক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সম্প্রতি কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে 100 কোটি টাকা সংগ্রহের অনুমতি বিএসইসি এর নিকট থেকে পেয়েছে। আচ্ছা, তাহলে প্রথমে প্রশ্ন করেছে আমাদেরকে বেঙ্গল ক্যাপিটাল লিমিটেড কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান, দেখি কে কে আনসার করতে পারবো। একটু আগে আমি কথা বলেছিলাম কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান, দেখি কে কে আনসার করবো, দ্রুত আনসার করে দিই। একটু দ্রুত জানাই। আমি আবার বলতেছি, বেঙ্গল ক্যাপিটাল লিমিটেড কি করতেছে একটু দেখো ভালো করে, একটু আগে পড়ছি কিন্তু, শিল্প বাণিজ্য কৃষি গৃহায়ণ খাতে ঋণ প্রদান করতেছে। তাহলে এটা কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান? ধন্যবাদ। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান একটা উত্তর পেয়েছি আমরা। হ্যাঁ, একটু আগেই বলেছিলাম এটা হচ্ছে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, একটু আগে কিন্তু আমি বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। এ হচ্ছে কোনো ব্যাংক নয়, প্রথম কথা হচ্ছে কি নয়, ব্যাংক নয়। ব্যাংক না হয়েও এ কি করছে, ঋণ প্রদান করছে। তাহলে ঋণ প্রদান করলে, ব্যাংক না হয়ে যদি ঋণ প্রদান করে, ব্যাংকের কার্যাবলী সম্পাদন করে, তখন সে হয়ে যাচ্ছে কি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে তুমি কি মনে করো উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি তহবিল সংগ্রহের জন্য মূলধন বাজারের যথাযথ ধরনটি নির্বাচন করেছে? হ্যাঁ। তাহলে ব্যবসায়িক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য সম্প্রতি কোম্পানিটি কি করছে, প্রাথমিক গণপ্রস্তাব, তার মানে কোন বাজারে গেছে, মূলধন বাজার। গত ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম আমরা এই মূলধন বাজার প্রাথমিক গণপ্রস্তাব। ঠিক আছে, মাধ্যমে 100 কোটি টাকার সংগ্রহের জন্য কার অনুমতি নিয়েছে, বিএসইসি থেকে অনুমতি পেয়েছে। তার মানে এটা ওরাই দেয়। ঠিক আছে, শেয়ার বিক্রয়ের অনুমতি। আচ্ছা, তাহলে ঠিক আছে, ওনার যে ধরনটা নির্বাচন করেছে সেটা যৌক্তিক আছে এবং আমি যৌক্তিক বলে মনে করি, এবং এটাকে নিয়ে আমরা কি করব, 4 নম্বরে একটা প্রশ্ন লিখে নিব। ঠিক আছে, আর আমি এরপরে যাই, এরপরে আসি, দেখি কি বলছে। বললো কি, রহিম ট্রেডার্স 2016 সালের জুন মাসে করিম ব্রাদার্সের নিকট 4 লক্ষ টাকার পণ্য ধারে বিক্রয় করেছিল। সেই সময় করিম ব্রাদার্স 3 লক্ষ টাকার একটি বিনিময় বিলে স্বীকৃতি দিয়েছিল, যা রহিম ট্রেডার্স পরবর্তীতে সোনালী ব্যাংকে 5% বার্তায় ভাঙিয়ে নিয়েছে। অবশিষ্ট 1 লক্ষ টাকার জন্য চেক পাওয়া গিয়েছিল, তা অমর্যাদা হয় করিম ট্রেডার্স আইনগত ব্যবস্থা নেওয়ার চিন্তা করছে। আমি যেগুলো কি পয়েন্ট সেগুলো কিন্তু মার্ক করে দিয়েছে অলরেডি। হ্যাঁ, যারা ক্লাসটা শুরু থেকে করেছে তারা কিন্তু প্রথমে বুঝে যাবে কিসের কথা বলা হয়েছে। একটু দেখি, উদ্দীপকের যে ধরনের ইনস্ট্রুমেন্টের উল্লেখ আছে সেগুলোর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। আচ্ছা, উদ্দীপকের উল্লেখে লেনদেনটিতে কোন ধরনের আইন প্রয়োগ হবে? হ্যাঁ, আচ্ছা, যে ধরনের ইনস্ট্রুমেন্ট, মানে এখানে 2টা ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয়েছে। তাহলে এগুলো কি আসলে, একটু আগেই বলেছিলাম এগুলো কি জিনিস, চেক, বিনিময় বিল, অঙ্গীকারপত্র, এগুলো কি আমাকে জানাও এখন দ্রুত। এরপরে এগুলোর জন্য এই যে চেক জমা মর্যাদাকৃত হলো,
ঠিক আছে, কোন আইনের মাধ্যমে সে ব্যবস্থা গ্রহণ করবে একটু জানাও দ্রুত। চেক ও বিনিময় বিল এগুলোকে কি বলা হয় একটু আগে বলেছিলাম আমি। হ্যাঁ, চেক এবং বিনিময় বিল এগুলো হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল। এই জিনিসগুলো হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল। আচ্ছা, এখন এই হস্তান্তরযোগ্য দলিলগুলা আমি যখন এগুলাকে নিয়ে কোনো আইন প্রয়োগ করতে যাব, এই যে কোন আইন প্রয়োগ করবে, আইন যখন প্রয়োগ করতে যাব একটু আগেই বলেছি হস্তান্তরযোগ্য দলিল আইন, হস্তান্তরযোগ্য দলিল আইন কত সালে এটা প্রণীত হয়? 1881। ঠিক আছে, হ্যাঁ অনেকে দিয়েছি হস্তান্তরযোগ্য দলিল। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা, ধন্যবাদ যারা উত্তর করেছে তাদেরকে। তার মানে আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে বিনিময় বিল, চেক, অঙ্গীকারপত্র এগুলো হচ্ছে হস্তান্তরযোগ্য ঋণের দলিল। আর এগুলার কোনো আইন যদি আমরা প্রয়োগ করতে চাই, হস্তান্তরযোগ্য দলিল আইন 1881 এটা প্রয়োগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরেরটাতে যাই। এরপরেরটা খুব ইজি একটা প্রশ্ন, একটু আগে আলোচনা করেছি। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে ক্ষুদ্র অর্থায়ন ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। প্রয়োজনে তাগিদেই এদেশে ক্ষুদ্র অর্থায়ন ব্যবস্থার ব্যাপক প্রসার ও বিকাশ ঘটে। সরকার নিজ উদ্যোগে এই খাতের শৃঙ্খলা রক্ষা ও গ্রহণযোগ্য প্রবৃদ্ধি অর্জনার্থে আইন প্রণয়ন ও আইন প্রয়োগকারী সংস্থা গঠন করেছে। আচ্ছা আচ্ছা, আমি মার্ক করে দিয়েছি। উদ্দীপকে যে ধরনের অর্থায়ন ব্যবস্থার কথা বলা হয়েছে তা নিয়ন্ত্রণে সরকার যেই পদক্ষেপ গ্রহণ করেছে। আচ্ছা, কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সেটা তারপর বললো বর্ণিত শৃঙ্খলা রক্ষায় গঠিত প্রতিষ্ঠানের ভূমিকা। আচ্ছা, যে প্রতিষ্ঠানটা এখানে গঠন করলো তার ভূমিকা নিয়ে আলোচনা করতে, এটা আইডেন্টিফাই করতে পারলে এটা অটোমেটিক পারা যাবে। ঠিক আছে, আমাকে একটু আইডেন্টিফাই করে দাও তো দেখি। ক্ষুদ্র অর্থায়ন তো ঠিক আছে, ক্ষুদ্র অর্থায়ন তো এটা উদ্দীপকে আছে, কিন্তু এখানে একটা সংস্থা গঠন করেছে সরকার।
একটু আগে আমরা বিভিন্ন প্রকার সংস্থা সম্পর্কে আলোচনা করেছিলাম। লাস্ট যে সৃজনশীল প্রশ্নের আগে যে স্লাইডটা ছিল ওখানে কিন্তু কয়েকটা কর্তৃপক্ষ নিয়ে আলোচনা করেছিলাম, আমি কিন্তু হিন্টস দিয়ে দিচ্ছি। ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র ঋণ, আচ্ছা বানানটা একটু ঠিক করিও, নিমন্ত্রণ কর্তৃপক্ষ না নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো এটা হচ্ছে যে ধরনের অর্থায়ন ব্যবস্থার কথা বলা হয়েছে তার নিয়ন্ত্রণে সরকার হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ। ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ গঠন করেছে, ঠিক আছে। এই কর্তৃপক্ষটাই মোটামুটি কি করছে, যে ওই যে নিচের দিকে এই খাতের শৃঙ্খলা রক্ষা গ্রহণযোগ্য প্রবৃদ্ধি অর্জনার্থে আইন প্রণয়ন ও আইন প্রয়োগকারী সংস্থা গঠন করে দিয়েছে। তার মানে এরা হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ, সরকার যেটা গঠন করে দিয়েছে। এবং এখানে শৃঙ্খলা রক্ষায় গঠিত প্রতিষ্ঠানের ভূমিকা, এই ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ নিয়ে আমাকে ভূমিকাগুলো নিয়ে আলোচনা করতে হবে। হ্যাঁ, ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হবে। ধন্যবাদ যারা উত্তর করেছে। আচ্ছা, আমি আরেকটাতে আসি। এখানে এখানে অবশ্য আমি লাস্ট যে স্লাইডটা ছিল এখানে কিন্তু এই যে ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ, এই বিষয়টা নিয়ে আমি একটু আগে কথা বলেছিলাম সিকিউর আগে করে, যে বাংলাদেশ ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করান এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমের দক্ষ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে 2006 সালে ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়। ঠিক আছে, তার মানে ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ নিয়েই কথা বলা হয়েছে। আচ্ছা, সরকার যেটা গঠন করেছে, এই যে সরকার যেটা গঠন করেছে এটা হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ। আচ্ছা, লাস্ট ওয়ানে আসি একটু দেখি। ব্যাংক ছাড়াও বাংলাদেশে অনেক আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান জনগণের নিকট আমানত গ্রহণ করে কিন্তু চেক বই প্রদান করে না। চেক বই প্রদান করে না, এরা ঋণ দেয়, লিজিং ব্যবসা করে। ঠিক আছে, ব্যাংকও এই ধরনের আর্থিক প্রতিষ্ঠান সমূহকে সরকারি মালিকানাধীন অন্য একটি বড় ব্যাংক নিয়ন্ত্রণ করে। অন্য একটি বড় ব্যাংক নিয়ন্ত্রণ করে। এরূপ নিয়ন্ত্রণে এই প্রতিষ্ঠানকে সরকার অনেক ক্ষমতা দিয়েছে। দুইটা বিষয়ে কথা বলেছে। একটা হচ্ছে যে এগুলো হচ্ছে ব্যাংকের কাজ করছে না কিন্তু জনগণকে আমানত দিচ্ছে, চেক দিতে পারছে না। ঠিক আছে, ঋণ দিচ্ছে, লিজিং ব্যবসা করতেছে। ঠিক আছে, এরপরে অলরেডি এখানে বলেই দিয়েছে এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান। হ্যাঁ, এরপরে যায় আবার এই আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করার জন্য একটা সরকারি মালিকানাধীন একটা বড় ব্যাংক আছে। তো প্রশ্ন আমাকে কি কি করছে, উদ্দীপকে প্রথমত কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠানের উল্লেখ করা হয়েছে, আর দ্বিতীয় কথা বলছে উদ্দীপকে উল্লেখিত নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানকে এই ধরনের ক্ষমতা প্রদান কতটা যুক্তিযুক্ত। আচ্ছা, তার মানে এই নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি কি, আর এখানে কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান একটু দ্রুত জানিয়ে দিই। আচ্ছা, কয়েকজন উত্তর করেছে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, এরপরে বাংলাদেশ ব্যাংক ঘ নাম্বারে। আচ্ছা, আর কেউ কি উত্তর করব?
হ্যাঁ, যারা উত্তর করেছে ধন্যবাদ। তারা মোটামুটি ধরতে পেরেছে উত্তরটা। প্রথমে বলেছে আর্থিক প্রতিষ্ঠান, একটু আগেই আমরা একটা এরকম সিকিউ পেয়েছিলাম, এটা হচ্ছে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। এরপরে যে প্রতিষ্ঠানটা সরকারি মালিকানাধীন, যে প্রতিষ্ঠান, যে বড় ব্যাংকটা ওই আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতেছে, দেশের পুরো আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করে এই একটাই প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংকই বাণিজ্যিক ব্যাংক থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠানগুলা নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ যারা উত্তর করেছে, যারা এতক্ষণ ছিলাম তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে আজকে আমরা বিভিন্ন প্রকার আইন দ্বিতীয় অধ্যায়ে আমাদের লাস্ট একটা টপিক ছিল। এই দ্বিতীয় অধ্যায় নিয়ে আমাদের টোটাল 3টা ক্লাস হয়েছে। প্রথমে আমরা যে আর্থিক বাজার সম্পর্কে আলোচনা করেছি, এরপরে আমরা মূলধন বাজারের শেয়ার বাজার নিয়ে কথা বলেছি। আজকে আমরা বিভিন্ন প্রকার আইন নিয়ে কথা বলেছি, আইন কিভাবে প্রণয়ন করা হয় এটা নিয়েও কথা বলেছি। তাই 3টা ক্লাস একটু মনোযোগ দিয়ে দেখলে আমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এখন এর পাশাপাশি আমাদের যে বোর্ড প্রশ্নগুলো আছে, বোর্ড প্রশ্ন যদিও কম পাবো কারণ শর্ট সিলেবাসে এটা ছিল না, তো যার কারণে একটু বোর্ড প্রশ্ন ঘাটতি থাকবে। যে 25 সালেও ছিল না, এই বছর 26 সাল থেকে পরিপূর্ণ সিলেবাস হওয়ার কারণে এখন থেকেই বোর্ড প্রশ্নটা আসবে। এর আগে 16, 17, 18 এই ধরনের বোর্ড কোয়েশ্চেন গুলো আছে। অধিকতর প্র্যাকটিস করব, যাদের বই আছে ভালো করে সিকিউ এমসিকিউ ভালো করে দেখে নেব, দেখে নিলে আমাদের চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দ্বিতীয় অধ্যায় আমরা পরিপূর্ণভাবে শেষ করেছি। পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থের সময় মূল্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। ধন্যবাদ সবাই।